হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপা প্যাটেলকে ছোট করা হয় না। তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। আর গাইস, আজকে সুগার বার্থডে, তাই ইয়নমিন একটা স্টোরি আমি দিচ্ছি। আজ কোনো তেকুক নয়, ওকে? আর স্টোরিটা একটু অন্যরকম, মানে এখানে তেকুকের চরিত্রটা অন্যরকম থাকবে। এটা নিয়ে আমি কোনো কমেন্ট কিন্তু শুনতে চাই না, ওকে? তো চলো শুরু করা যাক। জাংকুক, হলো তোমার? হ্যাঁ, এই তো আসছি, দাঁড়াও। চলো, লেট হয়ে যাচ্ছে, জিন্দি বারবার ফোন করছে। আরে হ্যাঁ হ্যাঁ, আসছি তো, দাঁড়াও। আরে বাহ, আমার পিচ্চি পইটাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। পাপা, আমি পিচ্চি নই। না না, তুমি তো পিচ্চি নও, তুমি তো অনেক বড়। এবার আমাকে একটু আদর করে দাও তো শোনা। বাবা, শুধু পাপাকেই আদর, আর মামার কি হবে? তোমাকেও আদর করবো, তোমরা আমার বেস্ট মাম্মি পাপা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, আমার মুচি বেবিটা। চলো, দেরি হয়ে যাচ্ছে, আজকে সুগার দাদার বার্থডে তো। কি মজা, কি মজা, বার্থডে কেক খাবো, কি মজা। এরপর তারা তিনজন মিলে নামজনদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। জাংকুক ড্রাইভ করছিল, তে তার 3 বছরের বাচ্চা জিমিনকে নিয়ে পিছনে বসেছিল। তারা অনেক মজা করতে করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের সামনে একটি ট্রাক চলে আসে। জাংকুক সামলাবার চেষ্টা করে, পারে না। জাংকুক সাবধান, কিন্তু শেষ রক্ষা হলো না। মা! জিমিন, জিমিন কি হয়েছে? মা, মা, পাপা, কিছু হয়নি শোনা, আমরা তো আছি। জিমিন জিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এরকমটা তার সাথে মাঝে মাঝেই হয়, এই স্বপ্নটা তাকে পাগল করে দিচ্ছে। হ্যাঁ, সেই অ্যাক্সিডেন্টে জিমিনের মা বাবা জাংকুক আর তে দুজনেই স্পট ডেড হয়ে যায়। জিমিন খুব গুরুতর আহত হয়েছিল, কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিল। সেই থেকে সে নামজুনদের বাড়িতেই থাকে। নামজুন আর জিন মিলে তাকে মা বাবা স্নেহেই বড় করে তুলেছে। কিন্তু নামজুন আর জিনের একমাত্র ছেলে সুগা, সে জিমিনকে কোনোভাবেই পছন্দ করে না ছোট থেকেই। তার যেন মনে হয় তার আদরের মধ্যে জিমিন ভাগ বসাতে এসেছে। যবে থেকে জিমিন তাদের বাড়িতে এসেছে, তবে থেকে সুগার থেকে তার মা বাবা জিমিনকেই বেশি ভালোবাসে। যদিও এর কারণটা তার মা বাবা নেই, ওই ছোট্ট বয়সে সে মা বাবাকে হারিয়েছে, তাই নামজুন আর জিন তাকে নিজের সন্তান হিসেবেই মেনে নিয়েছে। এখন জিমিনের বয়স 17 বছর। এবছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পড়াশোনায় অত্যন্ত ভালো ছোট থেকেই। নামজুনের ছেলে সুগাও পড়াশোনায় প্রচন্ড ভালো, আর তার সাথে খেলাধুলা তো আছেই। সে জিমিনের থেকে 3 বছরের বড়। জিমিন তাকে প্রচন্ড ভয় পায়, তার কারণ হলো সুগার রাগ। সে সবসময় জিমিনের উপর কেমন একটা রেগে থাকে। জিমিন কিছু বলতে গেলেই পাল্টা কথা শুনিয়ে দেয়। এমনকি জিমিন তাকে দাদা বলে ডাকলেও সে প্রচন্ড রেগে যায়। সে তাকে বারবার বলেছে সে তার কোনো দাদা নয়, তাই তাকে যেন সে দাদা বলে না ডাকে। কিন্তু জিমিন ছোটবেলা থেকেই সুগা দাদাকে নিজের সাথী বানাতে চেয়েছে, খেলার সাথী। কিন্তু সে সাথী কখনোই সে হয়ে ওঠেনি। পরীক্ষার রেজাল্ট বেরোলে সবার আগে সে সুগা দাদাকে এসে জানাতো, কিন্তু সুগা দাদা কোনোদিন পাত্তাও দেয়নি। তার অনেক খারাপ লাগতো, কিন্তু তবুও বেহায়ের মতো বারবার সে সুগা দাদার কাছেই আসতো। আজ জিমিনের একটা নাচের অনুষ্ঠান ছিল। সে নাচে খুব ভালো পারফরমেন্স করেছে, যার ফলে সে প্রথম হয়েছে। প্রাইজটা নিয়ে ছুটতে ছুটতে সে ঘরে ঢোকে। মামুনি, বাবাই, দেখো আমি প্রাইজ পেয়েছি, ফার্স্ট প্রাইজ। সে তো তুমি প্রত্যেকবারই পাও। সুগা দাদা কোথায়? তুই আবার ওর খোঁজ নিচ্ছিস? আরে তাতে কি হয়েছে, সুগা দাদা একটু রাগে, কিন্তু আমাকে ভালোবাসে, আমি জানি। ঠিক তখনই সুগা সেখানে আসে। সুগা দাদা, এই দেখো, আমি নাচে ফার্স্ট প্রাইজ পেয়েছি। তুই আবার আমাকে দাদা বলে ডাকছিস? তোকে আমি কতবার বলবো আমাকে দাদা বলে ডাকবি না? কথাটা কানে যায় না তোর? আর নাচানাচি করে প্রাইজ নিয়েছি, সেটা আবার দেখানোর কি আছে? সর এখান থেকে, বলে সুগা এক প্রকার জিমিনকে ধাক্কা দিয়ে সেখান থেকে যেতে থাকে। কিন্তু ধাক্কাটা এতটাই জোরে ছিল যে জিমিন সামলাতে পারে না। সোজা গিয়ে পড়ে কাচের ডাইনিং টেবিলের মধ্যে, আর সঙ্গে সঙ্গে তার কপাল কেটে রক্ত বেরোতে শুরু করে। জিমিনের রক্তে ফোবিয়া ছিল। তার মা বাবাকে চোখের সামনে রক্তাক্ত অবস্থায় দেখার পর থেকে সে রক্তকে অনেক ভয় পায়। তাই কপালে হাত দিয়ে রক্তটা নিজের চোখের সামনে ধরতেই জিমিন জ্ঞান হারায়। জিমিন, 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 কি হলো তোর? চোখ খোল, জিমিন, চোখ খোল। মায়ের চিৎকার আওয়াজ শুনে সুগা দরজার কাছেই দাঁড়িয়ে পড়ে। পেছনে ঘুরে দেখে জিমিন অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সে যেন সেখানে স্তব্ধ হয়ে যায়, নাড়াচাড়ার ক্ষমতাটুকুও নেই তার মধ্যে। সে তো এটা করতে চায়নি, সে তো আস্তে করে জিমিনকে সরাতে চেয়েছিল। কেন জিমিন তার সামনে এলে তার এত রাগ হয় সে নিজেও বুঝতে পারে না। আর সব থেকে বেশি রাগ হয় তাকে দাদা বলে ডাকলে। তাকে বারবার বারণ করার পরও সে তাকে দাদা বলেই ডাকে, এটা তার অনেক অপছন্দ।
কিন্তু তাই বলে জিমিনের কোনো ক্ষতি সুগা কখনো চায় না। জিমিনের ক্ষতটা অনেকটাই গভীর ছিল। নামজুন তাড়াতাড়ি করে জিমিনকে কোলে তুলে নেয়। জিন, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমিও যাবো তোমার সাথে, বলে তারা বেরোতে গিয়েই দেখে দরজার সামনে সুগা দাঁড়িয়ে আছে। জিন নিজের রাগটা সামলাতে পারেনি, সুগার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেয়। কি পাস তুই ওর সাথে সবসময় এরকম টাইপের ব্যবহার করে? দিন দিন একটা সাইকো হয়ে যাচ্ছিস। এখন তোমার মনে হচ্ছে জিমিনকে তোর সামনে রাখাটা প্রচন্ড রিস্কের হয়ে যাচ্ছে। না, ওর জীবনে কোনো রিস্ক আমি আসতে দেব না, তোর জন্য তো নয়। এই মা বাপ মরা মেয়েটা তোর কোন ক্ষতি করেছে সুগা? জিন, এখন এসব বলার সময় নেই, তোমার যেতে হলে চলো, না হলে আমি একাই চলে যাচ্ছি, বলে নামজুন তাড়াতাড়ি গাড়িতে বসায়। তারপরে জিনের কোলে তাকে শুয়ে দিয়ে সে ড্রাইভ করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা হসপিটালে পৌঁছায়। হসপিটালের ডক্টর নামজুনের বন্ধু, তাই নিয়ে যাওয়ার সাথে সাথেই জিনের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টর, কি অবস্থা ওর? নামজুন, ওর আঘাতটা অনেকটা ডিপ, অনেকটাই ফেটে গেছে, আর আমার মনে হচ্ছে ও প্রচন্ড ভয় পেয়েছে, যার জন্য সেন্সলেস হয়ে গেছে। চিন্তা করিস না, 2 দিন অবজারভেশনে রাখলেও ঠিক হয়ে যাবে। আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে, চিন্তা করিস না, বলে ডক্টর সেখান থেকে চলে যায়। নামজুন আর জিন পাশাপাশি বসে। নামজুন, আমি একটা কথা বলবো তোমাকে, প্লিজ তুমি না করো না। বলো, কি বলবে? আমার মনে হয় জিমিনকে অ্যাব্রডে পাঠিয়ে দেওয়া দরকার, ওখান থেকেই ওর পড়াশোনাটা কমপ্লিট করুক। আমি সুগার সামনে ওকে রাখতে চাই না, আমি জানি না কেন সুগা ওর ওপর এতটা ক্ষিপ্ত। কোথায় ভেবেছিলাম নিজের ছেলের বউ করে জিমিনকে সারা জীবন আমার কাছেই রেখে দেবো, যাতে শ্বশুর বাড়ি গিয়ে ওকে কোনো অত্যাচার সহ্য করতে না হয়, কোনো খারাপ ছেলের হাতে ওকে যেন তুলে দিতে না হয়। কিন্তু নিজের ছেলের ওপর আমার এখন নিজেরই ভরসা নেই, ও জীবনের ক্ষতি করতে পারে। ওর রাগ, ওর তেজ দিনে দিনে বেড়েই চলেছে। আর তাছাড়া আমার মনে হয় কিছুদিন জিমিনকে ওর চোখের সামনে থেকে সরিয়ে দেওয়াটা খুব দরকার, তাতে যদি ওর মাথাটা একটু ঠান্ডা হয়। কিন্তু জিন, ওকে একা এভাবে, তে আর জাঙ্কুকও তো অ্যাব্রোড থেকেই পড়াশোনা করে এসেছিল, ওদের সবসময় ইচ্ছা ছিল তাদের সন্তানকে সে অ্যাব্রোডেই পড়াশোনা করতে পাঠাবে। ধরে নাও তাদের সেই স্বপ্নটাই না হয় আমরা পূরণ করি, প্লিজ তুমি অমত করো না। আচ্ছা বেশ, ও সুস্থ হয়ে নিক, তারপর আমি ওর যাওয়ার ব্যবস্থা করছি। এরপর 3 দিন জিমিনকে হসপিটালেই রাখা হয়। আজ জিমিনকে ছুটি দেবে। এই 3 দিনে একদিনও সুগা একবারের জন্য জিমিনের কোনো খোঁজ নেয়নি। তবে একটু চুপচাপ হয়ে গেছে, সবসময় নিজের ঘরেই থাকে, খাওয়ার সময় আসে, খেয়ে দিয়ে চলে যায়, মা বাবার সাথে খুব একটা কথাও বলে না। যদিও জিন আর নামজুনও তার প্রতি প্রচন্ড রেগে আছে, তাই তারাও কখনো কথা বলার আর চেষ্টাও করেনি। জিমিন বাড়িতে আসার পর থেকেই 2 চোখ দিয়ে শুধু সুগাকেই খুঁজে চলেছে, কিন্তু সুগাকে কোথাও দেখতে পায় না। জিমিনের মনটা অনেক খারাপ হয়ে যায়। এই 3 দিনে একবারও তার সুগাদা তার কোনো খোঁজ নেয়নি। জিমিন মন খারাপ করে সোফায় বসে থাকে। জিমিন, এখানে বসে কেন আছিস? নিজের ঘরে যা, গিয়ে রেস্ট নে, আমি একটু পরে গিয়ে তোকে খাইয়ে দিয়ে আসবো, তারপর ওষুধটাও দিয়ে দেবো। আচ্ছা মামনি, যাচ্ছি, চল আমি তোকে দিয়ে আসছি। এরপর নামজুন্দাকে তার ঘরে দিয়ে আসে। জিমিন পেটে হেলান দিয়ে শুয়ে আছে, 2 চোখ বন্ধ করে শুধু এটুকুই ভাবছে, সুগা দাদা কি আমাকে একটুও ভালোবাসে না? সে কি শুধু আমার উপর রাগই করে? আমি এত কষ্ট পেয়েছি, সে একবার আমার খোঁজও নিল না। সে কেন আমার উপর এত রেগে থাকে? আমি তো তাকে অনেক ভালোবাসি। জিমিনের চোখ দিয়ে জল পড়তে থাকে। কিন্তু সত্যি কি সুগাদা তার কোনো খোঁজ নেয়নি? নিয়েছে। তার মা বাবা দেখে চলে আসার পর সে চুপি চুপি হসপিটালে গিয়ে লুকিয়ে লুকিয়ে জিমিনকে দেখে এসেছে। এমনকি আজ যখন জিমিন বাড়িতে এসেছিল, সেও আড়াল থেকে জিমিনকে দেখেছে, কিন্তু সামনে আসতে পারেনি। সে যে এরকমই, সে যে তার মনের কথা সরাসরি প্রকাশ করতে পারে না। কিছুক্ষণ পর জিন এসে তাকে খাইয়ে দিয়ে যায়। জিমিন খেয়ে দে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। নামজুনও নিজের অফিসে চলে যায়, আর জিন জিনের কাজে ব্যস্ত হয়ে যায়। সুগা চুপি চুপি জিমিনের ঘরে ঢোকে। জিমিন বেঘরে ঘুমাচ্ছে। সুগা জিমিনের পাশে গিয়ে বসে, জিমিনের মাথায় হাত বুলিয়ে দেয়। সরি রে জিমিনা, আমি আমি তোকে এভাবে আঘাত করতে চাইনি, বিশ্বাস কর। দাদা বললে আমার রাগ হয়, তুই কেন বুঝিস না? তোর কষ্ট হলে আমারও যে কষ্ট হয়। সরি, আমায় ক্ষমা করে দে। এই দেখ, তোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি, তুই চকলেট অনেক পছন্দ করিস তাই না? তাই জন্যই তো রোজ ফ্রিজে আমি একটা করে চকলেট এনে রাখি। আমি জানি ফ্রিজে চকলেট দেখলে তুই সেটা খাবি, কিন্তু তোকে সরাসরি আমি দিতে পারি না। আমি যে এরকমই, উপরে রাগ দেখালো, ভিতরে ভিতরে আমি তোকে অনেক ভালোবাসি জিমিনা। জানি না কখনো সরাসরি তোকে বলতে পারবো কিনা, তবে এই সুগা শুধু আমার জিমিনারই, বলে জিমিনের মাথায় একটা ছোট্ট স্নেহের পরশ এঁকে দেয়।
তারপর চকলেটটা আস্তে করে জিমিনের হাতে দিয়ে ঘর থেকে চুপি চুপি বেরিয়ে যায়। তবে এই কথাগুলো দূর থেকে কেউ একজন শোনে। সুগাকে বেরোতে দেখে সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জিমিন ঘুম থেকে উঠে দেখে তার হাতে একটা চকলেট। সে দেখে খুশি হয়ে যায়। সে ভাবে হয়তো তার বাবাই তার হাতে এটা দিয়ে গেছে। ইনফ্যাক্ট ফ্রিজের চকলেটগুলো সে জানতো তার বাবাই তার জন্য এনে রাখে। তার বাবাই যে তাকে অনেক ভালোবাসে। চকলেটটা দেখে জিমিন অনেক খুশি হয়ে যায়। এরপর কেটে গেছে একটা সপ্তাহ। জিনের কথা মতো নামজুন যাওয়ার ব্যবস্থা করেছে, যদিও সুগা সেটা জানে না। এমনকি জিমিনও জানতো না। কাল জিমিনের ফ্লাইট। রাতে জিন জিমিনকে ডাকে। জিমিন, হ্যাঁ মামুনি বলো। আসবো? উফ মামুনি, এভাবে কেন জিজ্ঞেস করছো? আসো না। আসলে একটা কথা বলার ছিল। উফ মামুনি বলো না, এত হেজিটেট কেন করছো? আমরা তোকে অ্যাব্রড পাঠাতে চাই পড়াশোনার জন্য। কথাটা শুনে জিমিন আঁতকে ওঠে। কিন্তু কেন মামুনি? তোর বাবা মায়ের ইচ্ছা ছিল তোকে অ্যাব্রড পাঠিয়ে পড়াশোনা শেখাবে। এখন তো আমরাই তোর বাবা মা, তাই না? তোর বাবা মায়ের শেষ ইচ্ছাটা আমরা পূরণ করবো না বল? জিমিন আর কিছু বলতে পারে না। কিন্তু তার সুগা দাদাকে ছেড়ে সে কিছুতেই যেতে চায় না। এমনকি তার মামুনি বাবাই থেকে সে দূরে থাকবে কি করে? জিমিন কেঁদে ফেলে। তোমাদের ছাড়া আমি ওখানে থাকবো কি করে মামুনি? আরে দূর পাগলি, চিন্তা কেন করছিস? আমরা তো মাঝে মাঝে যাবো তোর সাথে দেখা করতে। তারপরে ফোনে ভিডিও কলে সব সময় তোর সাথে কথা বলবো। তুই বুঝতেই পারবি না যে আমরা তোর থেকে দূরে আছি। আর 5টা তো বছর দেখতে দেখতে দেখবি কেটে যাবে। 5 বছর তোমাদেরকে ছেড়ে থাকবো? আবার বলে ছেড়ে থাকবো? বলেছি না আমরা যাবো তোর সাথে দেখা করতে। প্রত্যেক ছুটিতে আমরা তোর কাছে চলে যাব। কবে যেতে হবে? কাল সকালে। কালকেই? হ্যাঁ সোনা, কালকেই। তাই আমি সব গোছগাছ করে দিয়েছি, তোকে কিছু চিন্তা করতে হবে না। খেয়ে দে, বিশ্রাম নে। কাল সকাল 10টার ফ্লাইট। বলে জিন সেখান থেকে চলে যায়। জিমিনের প্রচন্ড কষ্ট হচ্ছে। তার কাছের মানুষগুলোকে ছেড়ে তাকে 5টা বছর থাকতে হবে। আচ্ছা, সুগা দাদা কি জানে আমি কাল চলে যাব? জানলেই বা কি, সুগা দাদার তো ভালোই হবে। সে তো চায় না আমি এখানে থাকি তার সামনে। কিন্তু আমার এত কষ্ট কেন হচ্ছে তাকে ছেড়ে থাকতে, তাকে ছেড়ে থাকার কথা ভাবতে? জিমিন বসে বসে কাঁদতে থাকে। আমি কি একবার যাবো সুগা দাদার কাছে? না থাক, এখন গেলে যদি বকে। কাল সকালে যাওয়ার আগে একবার দেখা করে যাব। রাতে খাওয়া দাওয়া সেরে জিমিন নিজের ঘরে এসে শুয়ে পড়ে। সুগা সেই ঘটনার পর থেকে জিমিনের সামনাসামনি হয় না। জিমিন খেয়ে চলে গেলে তারপর সুগা নিচে নামে খেতে। সুগাকে এখনো নামজুটার জিন কিছুই জানায়নি, কারণ জিনের মনে অন্য কিছুই চলছে। সে চায় না এই মুহূর্তে সুগাকে কিছু একটা জানাতে। হয়তো সুগাকেও সে একটু শাস্তি দিতে চায়। আর সে জানে দূরত্ব মানুষকে আরো কাছাকাছি নিয়ে আসে। তাই জিমিনকে সুগার কাছাকাছি আনতে কিছুটা দূরত্ব তো বাড়াতেই হবে। পরদিন জিমি রেডি হয়ে আস্তে আস্তে ভয়ে ভয়ে সুগার রুমের কাছে আসে। আমি একটু আসবো ভিতরে? ন্যাকামো করছিস কেন? আসার হলে আসবি, যেন সবসময় আমার ঘরে তুই জিজ্ঞাসা করে আসিস। জিমিন মাথাটা নিচু করে গুটি গুটি পায় সুগার ঘরে ঢোকে। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তোর গুড নিউজ? তোর গুড নিউজ মানেই তো হয় ধেই ধেই করে নেচে কোনো প্রাইজ নিয়ে এসছিস, নাহলে স্কুলে ভালো রেজাল্ট করেছিস। শোন, এগুলো আমার মুখস্থ আছে। না সুগা, তেমন কিছু নয়। সুগা তাড়াতাড়ি করে এসে জিমিনকে দেয়ালে পিন করে। কতবার বলবো তোকে আমাকে দাদা বলবি না? তোকে আমি বলেছি না তোর মুখে দাদাটা শুনতে আমি চাই না, আমি তোর দাদা হতে চাই না। ছাড়ু, লাগছে তো। চলে যা এখান থেকে। আমি আমি চলেই যাচ্ছি। আর আর কখনো আসবো না তোমার সামনে। হ্যাঁ হ্যাঁ, চলেই যা এখান থেকে। আর কখনো আসবি না আমার সামনে, যা। জিমিন কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যায়। সুগা প্রচন্ড রাগে দেয়াল একটা ঘুষি মারে। দেয়াল সুগার হাত ফেটে রক্ত বেরোতে থাকে। 1000বার বলেছি দাদা বলবি না। না, উনি আমাকে দাদা বলেই ডাকবে, যেন আমি ওর মায়ের পেটের ভাই। যত সব, যত ভাবি রাগ করবো না, ঠান্ডা গলায় কথা বলবো, কোনো কিছুতেই মেয়ে শুনবে না। আমাকে না রাগানো পর্যন্ত ওর শান্তি হয় না যেন। কিছুক্ষণ পর সুগা একটু ঠান্ডা হয়। তারপর মনে মনে বলে, যাই দেখি মহারানী আবার কোথায় গেলেন। কাল ওর জন্মদিন, একটা গিফট নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম চুপি চুপি ঘরে গিয়ে রেখে আসবো। এমন রাগিয়ে দেয় মেয়েটা। যাই গিয়ে দেখি, তারপর গিফটটা নিয়ে রেখে আসি। সুগা তার পকেট থেকে একটা নূপুর বার করলো। আমি জানি তুই নাচতে অনেক ভালোবাসিস, তাই এই নূপুরটা দিলাম। তুই যখনই তোর ঘরে নাচ প্র্যাকটিস করবি, তার শব্দ আমি আমার ঘর থেকে যেন শুনতে পাই। সারাদিন রিনি ঝিনি সুরে তুই ঘুরে বেড়াবি, আর সেই শব্দে
আমি অনেক শান্তি অনুভব করব বলে সুগা একটু হাসে। তারপর পকেটে নুপুরটা ভরে বেরিয়ে পড়ে জিমিনকে খুঁজতে। সে জানে এই মুহূর্তে জিমিন তার মায়ের ঘরে হয়তো আছে। সে আস্তে আস্তে তার মায়ের ঘরের দিকে যায়, কিন্তু মায়ের ঘর ফাঁকা, এমনকি বাড়িতে কেউই নেই। মা, বাবা, চাপ বাবা সব কোথায় গেল? এত সকালে তো বাবা অফিসে যাওয়ার কথা না। একটা ফোন করব। তাই বরং করি। সুগা ওর বাবাকে ফোন করে। হ্যালো বাবা, কোথায় তুমি? এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টে কেউ আসবে? না, যাবে। কে যাবে? কোথায়? তুমি তো বলনি। তুমি কোথাও যাচ্ছ যে? আমি যাচ্ছি না, জিমিন যাচ্ছে। সুগার বুকটা যেন ভারী হয়ে আসে। জিমিন? সে কোথায় যাচ্ছে? অ্যাব্রড। হোয়াট? কিন্তু কেন? কবে হলো এসব কথা? আমাকে জানানোর একবার প্রয়োজন বোধ করনি কেন? তোকে জানানোর প্রয়োজন আছে বলছিস? কেন বলতো? জিমিনের প্রতি তোর তো কোনো ইন্টারেস্ট থাকার কথা না। বরং জিমিন তোর থেকে দূরে গেলে তো তোরই ভালো। তুই তো সেটাই চেয়েছিস সবসময়। তাই জন্য এবার তোর মনের আশা পূরণ করার জন্য জিমিনকে আমরা অ্যাব্রড পাঠিয়ে দিয়েছি, তা আবার 5 বছরের জন্য। এবার তুই শান্তিতে বাঁচতে পারবি, তোকে আর কেউ ডিস্টার্ব করবে না। চুপ করো তোমরা, সব জেনে গেছো তাই না? এক্ষুনি ওকে নিয়ে বাড়িতে ফিরবে। ওর কোথাও যাওয়া হবে না। ওর ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে, আর আগামী 5 বছরের আগে ও এই বাড়িতে আর ফিরবে না। অনেক হয়েছে সুগা, তুই অনেক খবরদারি চালিয়েছিস ওই মেয়েটার ওপর। আর নয়, এবার ও নিজের মতো করে বাঁচবে। আমি কখনো চাই না আমার ছেলের জন্য ওর কোনো ক্ষতি হোক। বাবা, ফোনটা রাখ, আমরা ফিরছি। এখন তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না বলে নামজুন ফোনটা কেটে দেয়। সুগা ফোনটা ছুঁড়ে দেয়ালে মারে। তোর এত বড় সাহস জিমিন, তুই এখান থেকে চলে গেছিস, তা আবার আমাকে না জানিয়ে। আর মা, বাবা, তোমাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তোমাদের সাহস কি করে হয় আমার থেকে আমার জিমিনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার? বলে সুগা বাড়ির সমস্ত জিনিস ভাঙচুর করতে থাকে। কাউকে ক্ষমা করবো না, আমি কাউকে ক্ষমা করবো না বলে সব ভাঙচুর করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে এক কোনায়। কেন কেন কেউ তোমরা আমাকে বোঝো না? কেন সবসময় আমার রুট ব্যবহারটাকেই তোমরা দেখো? আমার মনের কথা কেন তোমরা কখনো জানতে চাও না? কেন 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 বলে সুগা প্রচন্ড কাঁদতে থাকে। আমি জানি আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। আমি আমি সবসময় কঠোর হয়ে থাকি, কারণ আমি ওর সামনে দুর্বল হতে চাই না। কিন্তু তা বলে কি আমার মন নেই? আমি কি হার্টলেস? আমারও মন আছে, আমিও কাউকে ভালোবাসতে পারি। কেন তোমরা সেটা বোঝো না? হ্যাঁ, ছোটবেলায় আমি ওকে হিংসা করেছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। তাই তো ও দাদা বলে ডাকলে আমার রাগ হতো। আমি যে বোন হিসেবে ওকে দেখতে পারি না। নিজের ভালোবাসার মানুষ দাদা বলে ডাকলে কি সেটা সহ্য হয়? আমারও হতো না। আমি তো দাদা হতে চাইনি, আমি তো ওর ভালোবাসার মানুষ হয়ে থাকতে চেয়েছি। তোমরা কেন বোঝো না? সুগা কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। জিনার নামজন বাড়িতে এসে দেখে বাড়ির সমস্ত কিছু ভাঙচুর হয়ে পড়ে আছে। তারা সবটাই বুঝতে পারে। দিন আস্তে আস্তে সুগার ঘরে যায়, দেখে সুগা মাটিতেই এক কোনায় শুয়ে আছে। জিন সামনে যেতে বুঝতে পারে সুগা কান্নাকাটি করেছে। জিন মনে মনে বলে, কাঁদ সুগা, কাঁদ, মনটাকে হালকা কর, নিজের মনকে বোঝা তুই জিমিনকে কতটা ভালোবাসিস। দেখবি যখন ও ফিরে আসবে 5 বছর পর, ওকে কষ্ট দেওয়ার কথা তুই আর ভাবতেও পারবি না। তখন শুধু ওকে ভালোবাসতে চাইবি। আর আমি যে চাই তুই ওকে ভালোবেসে নিজের করে নে। আমি যে স্বপ্ন দেখেছি তো আমার ঘরের বউ বানানোর, সেটা যে আমি বানাবোই সুগা। তার জন্য তোর শরীর থেকে এই কঠিনের মুখোশটা টেনে খুলে ফেলতে চাই। এরপর 1 মাস জিমিনের কোনো খোঁজ সুগা নেয়নি, কিন্তু প্রত্যেক দিন রাতে শোয়ার সময় জিমিনের ঘরটা একবার ঘুরে আসতো। জিমিনের ছবি বুকে নিয়ে রাতে ঘুমোতো। জিমিনের কণ্ঠের আওয়াজ শোনার জন্য যেন পাগল হয়ে উঠেছিল। তাই সব রাগকে সাইডে সরিয়ে রেখে একটা আননোন নাম্বার দিয়ে জিমিনের ফোনে কল করে। ওপাশ থেকে হ্যালো কথাটা শুনতেই সুগা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কতদিন বাদে আজ তার প্রেয়সীর গলাটা সে শুনছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? কথা তো বলুন। হ্যালো। ধুর বাবা বলে জিমিন ফোনটা কেটে দেয়।
এরপর থেকে প্রতিদিনই সেই আননোন নাম্বারটা থেকে কল যেত। জিমিন ধরতো, কিন্তু কেউ কথা বলতো না। প্রথম প্রথম জিমিনের প্রচন্ড বিরক্ত লাগতো। তারপর আস্তে আস্তে জিমিন বুঝতে পারে এটা কার কাজ, কারণ তার নিঃশ্বাসের আওয়াজটাও জিমিনের চেনা। তাই জিমিন অপেক্ষায় থাকতো কখন সে ফোনটা আসবে। ফোনটা এলে জিমিন হ্যালো বলার পর চুপ করে থাকতো, তার নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনার চেষ্টা করত। এতেই সে শান্তি অনুভব করত। সে বুঝতে পারতো ফোনের ওপারের মানুষটা তাকে মিস করছে। জিমিনের ঠোঁটে একটা হাসি খেলে যেত। আমি জানি সুগাদা, তুমি আমাকে মিস করছো, কিন্তু তোমার এত অভিমান, একটাবার হ্যালো বলো না। কি হয় একটু কথা বললে? তোমার গলার আওয়াজটা শুনতেও যে আমার অনেক ইচ্ছা করে, তোমার সেই রাগ ধমক খেতে যে অনেক ইচ্ছা করে। তুমি জানো, তুমি যখন আমাকে বকতে, আমি কখনো রাগ করতাম না, আমার ভালো লাগতো। তাই তো ইচ্ছা করেই তোমার কাছে বারবার ছুটে যেতাম। তুমি বারবার আমাকে দাদা বলতে বারণ করলেও তোমাকে দাদা বলে ডাকতাম। কি করব, নাম ধরে তো আর ডাকতে পারি না। ছোট থেকেই তো দাদা বলে ডেকে এসেছি, তাই অভ্যাসটা বদলাতেও পারিনি। কিন্তু সেই দাদা ডাক শুনে তোমার রাগ বলে দিত তুমি আমাকে ভালোবাসো আমার মতন করেই, তুমিও আমাকে চাও, কিন্তু প্রকাশ করতে পারো না। আমি জানি সুগাদা, তুমি এমনই, উপরে একটা শক্ত আবরণে গড়া, কিন্তু তোমার মনের ভেতরটা ততটাই নরম। আমি আসছি, খুব শিগগিরই ফিরে আসছি। তোমার সমস্ত রাগ অভিমান সব মিটিয়ে দেবো আমি, দেখে নিও। এরপর দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। সুগা প্রতিদিনই ফোন করতো, কিন্তু এই 5 বছরে একটা আওয়াজও তার গলা দিয়ে বেরোয়নি। আজ জিমিন ফিরবে। সুগাও একটা বড় কোম্পানিতে জব করে। নামজুন বলেছিল তার কোম্পানি জয়েন করতে, কিন্তু সুগা রাজি নয়, সে নিজে কিছু করতে চায়। আর তারপর জিমিনকে ওখান থেকে পাঠিয়ে দেওয়ার একটা রাগ তার মধ্যে ছিল, তাই সেই রাগ থেকে নিজে বা আমার থেকে দূরে সরে এসেছে। সেদিনের পর থেকে জিন আর নামজুনের সাথে সুগা ভালো করে কোনোদিন কথাও বলেনি, প্রয়োজনটুকু ছাড়া। মাঝে মধ্যে জিনের অনেক কষ্ট লাগতো, কিন্তু সে তো জানে সে যা করেছে তার ছেলের ভালোর জন্যই করেছে। আর জিন সমস্ত ভালো মন্দ রান্না করছে জিমিনের পছন্দ মতো। নামজুনের অফিসে আজ একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, তাই নামজুন জিমিনকে আনতে যেতে পারেনি। জিন সুগাকে ডেকে বলে, সুগা শোন। বলো। আজ তো তোর অফিস ছুটি আছে, তুই এক কাজ কর, তুই একবার এয়ারপোর্টে যা, জিমিনকে আনতে যেতে হবে, তোর বাবা যেতে পারবে না। আমি কাউকে আনতে যেতে পারবো না। সুগা, সবসময় ছেলে মানুষই করিস না, কি একা একা আসবে নাকি? এতদিন তো একা একাই ছিল, একা একা না আসার কি আছে? এতদিন একা একা ছিল কারণ আমরা ওখানে ছিলাম না, আর আজ আমরা এখানে আছি। তো প্রবলেমটা কি? রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে? সত্যি করে বল, তোর খারাপ লাগবে না? আমার কি মন বলে কিছু আছে? ভালো লাগা খারাপ লাগা এসব আছে নাকি আমার? ছাড়ো, বাদ দাও, এসব নিয়ে আমি তোমাদের সাথে আর কোনো তর্কে জড়াতে চাই না। আমি যাচ্ছি বলে সুগা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। মনে তার অনেক অভিমান আর অনেকটা খুশিও। আজ এত বছর বাদে সে তাকে দেখতে পাবে। যদিও সোশ্যাল মিডিয়াতে জিমিনের অ্যাকাউন্টে প্রতিনিয়তই তার আনাগোনা ছিল। জিমিন নিজের কোনো ছবি পোস্ট করলে সুগা খুঁটিয়ে খুঁটিয়ে সেটাকে দেখতো। জিমিনে বুঝতো যে সুগা একবার হলেও তার অ্যাকাউন্টে আসবে, তাই আর কিছু হোক না হোক প্রতিদিন নিজের একটা করে ছবি সোশ্যাল মিডিয়ায় সে আপলোড করতো, শুধুমাত্র সুগার জন্য। এয়ারপোর্টে গিয়ে সুগা দাঁড়িয়ে আছে। জিন ইতিমধ্যে জিমিনকে ফোন করে জানিয়েছে সুগা তাকে আনতে যাবে। জিমিনের মনে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে। আজকেও কি তাকে দেখে সে রেগে যাবে, নাকি এত বছর পর তার সামনাসামনি এলে খুশিতে তাকে জড়িয়ে ধরবে? হুম, দ্বিতীয় অপশনটা সুগার সাথে যায় না। হয়তো সে প্রতিবারের মতো আমার উপর রাগই দেখাবে। তবুও এই রাগটাকে আমি অনেক মিস করেছি এই 5 বছরে। ভালোবাসা না হয় রাগটাই সই। এদিকে সুগা আসবো না বললেও আসার ইচ্ছা তো তার পরিপূর্ণ ছিল। এসে থেকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে তাকে। কিছুক্ষণ পর তার চোখ আটকে যায় তার সামনে আসা মেয়েটির দিকে তাকিয়ে। 5টা বছর, পুরো 5টা বছর পর সে সামনে থেকে তাকে দেখতে পাচ্ছে। মেয়েটা আগের থেকে আরো বেশি সুন্দরী হয়ে গেছে, চোখ ধাঁধানো সে সৌন্দর্য। শেষবার যখন সে এসেছিল তার কাছে তখন তার বয়স 17 ছিল, পুরোপুরি ম্যাচুরিটিও হয়নি। আর আজ তার সামনে দাঁড়িয়ে আছে 22 বছর বয়সী একটি সুন্দরী যুবতী। সুগার ইচ্ছা করছে ছুটে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরতে। এত বছরে বুকে জমিয়ে রাখা সব বেদনাগুলো বেরিয়ে আসতে চায় যে চোখ ফেটে। জিমিনেরও সে একই অবস্থা। জিমিনের চোখ ছলছল করছে।
সুগা কোনো রকম নিজেকে সামলে বলে, গাড়িতে ওঠ। কেমন আছো? এই 5 বছরে যখন সেটা খোঁজ নেওয়ার প্রয়োজন হয়নি, আজ হঠাৎ করে ন্যাকামোটা না করলেই নয়। জিমিন মৃদু হাসে। তুমি সে আগের মতোই আছো, একটুও বদলাওনি। কেন? কি আশা করেছিলিস তুই আমার থেকে দূরে চলে গেলে আমি বদলে যাব? কেন বলতো? নিজেকে এত ইম্পর্টেন্স কেন দিস? আমি তো বোকা নই যে নিজেকে ইম্পর্টেন্স দেব। আমি জাস্ট এমনি বললাম। এত কথা বলতে ভালো লাগছে না, গাড়িতে বস। আর যদি যেতে ইচ্ছা না হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি চললাম। বলে সুগা হাঁটতে শুরু করলো। জিমিনও পিছন পিছন এগিয়ে চলল। গাড়ির পিছনের ডোরটা খুলে জিমিন বসতে গেলে সুগা বলল, তো ড্রাইভার নই আমি। জিমিন একটু অবাক হলো। মানে? মেম সাহেবের মতন পিছনে না বসে সামনে গিয়ে বস। জিমিন আর কিছু বললো না, সামনে গিয়ে বসলো। সুগা ড্রাইভ করতে শুরু করলো। তখনই জিনের ফোনটা এলো। হ্যাঁ মামুনি, বলো। বেরিয়ে পড়েছিস? হ্যাঁ মামুনি, বেরিয়ে পড়েছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই মামুনি, প্লিজ রাগ করো না। কি কথা? মামুনি, বলছিলাম যে আমি যদি আমার বাবা মায়ের বাড়িতে থাকি, দেখো তোমরা আমার জন্য অনেক করেছো। আমি জানি আমার মা বাবার পরে যদি কেউ থেকে থাকে সেটা শুধুমাত্র তোমরা। আমার মা বাবা তো সেই ছোটবেলাতেই আমাকে রেখে দূর দেশে চলে গেছে। সেই ছোট থেকে তোমরাই আমাকে কোলে পিঠে ভালোবাসা দিয়ে মানুষ করেছো। আমার জন্য তোমরা অনেক কষ্ট পেয়েছো মামুনি। তাই বলছিলাম, এবার বোধহয় আমার নিজেরটা নিজেকে বুঝে নেওয়া উচিত। আর কতদিনই বা তোমাদের ঘাড়ে বসে খাবো বলো? এখন আমি চাই নিজের বাড়িতে থেকে নিজের মতো করে বাঁচতে। আমি আর কারোর অসুবিধার কারণ হতে চাই না মামুনি। আমি আশা করি আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো। কথাটা শেষ না হতেই গাড়িটা থেমে যায়। হঠাৎ করে গাড়ি থেমে যাওয়ায় একটু চমকে ওঠে। কিছু বোঝার আগেই ওর হাত থেকে সুগা ফোনটা নিয়ে নেয়। বাড়ি ফিরে ওর সাথে কথা বলো, এখন রাখছি, বলে ফোনটা কেটে দেয়। আরে ফোনটা কাটলে কেন? কি মনে করিস নিজেকে, হ্যাঁ? অনেক বড় হয়ে গেছিস তাই না? বলে সুগা জিমিনের হাতটা চেপে ধরে। আর লাগছে তো। লাগুক, আমারও লেগেছে। 5টা বছর ধরে আমারও অনেক লেগেছে। কেউ মলম লাগাতে আসেনি, কেউ একটা ফোন করে আমাকে জিজ্ঞাসাও করেনি আমি কেমন আছি। কেউ এটা মনে করেনি যে আমি একটা মানুষ, আমারও খারাপ লাগা ভালো লাগা বলে আছে। কেউ এটা মনে করেনি যে আমারও একটা মন আছে, আমিও কাউকে ভালোবাসতে পারি। এতগুলো বছর আমার থেকে দূরে থেকে তোর শান্তি হয়নি, আবার দূরে যেতে চাইছিস আমার থেকে? খুব আনন্দ পাস তাই না আমাকে কষ্ট দিয়ে তোরা? 5 বছর আগে আমার জন্য তুই চলে গেছিলিস, আজও আমার জন্য তুই এই বাড়িতে থাকতে চাইছিস না, তাই তো? তার মানে তুই আমার কাছে থাকতে চাস না, এটাই তো, এটাই প্রধান কথা, তাই তো? বেশ, তাহলে তাই হোক। চলে যাব, চলে যাব আমি তোর জীবন থেকে সারা জীবনের জন্য। তোকে জ্বালানোর জন্য, তোকে কষ্ট দেওয়ার জন্য আর কেউ থাকবে না। মুক্তি দিয়ে যাবো আমি তোকে। থাকবো না আমি কারোর জীবনে, কারোর সাথে আমি থাকবো না। আমাকে নিয়ে যখন সবার এত সমস্যা, তখন সেই সমস্যাটাকে গোড়া থেকে উপড়ে ফেলাই ভালো। ভালো থাকিস। বলে সুগা গাড়িটা খুলে বেরিয়ে যেতে গেলে জিমিন সুগার হাত ধরে টেনে সুগার কোলে ঝাঁপিয়ে পড়ে। কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? কোথাও যেতে পারবে না আমাকে ছেড়ে তুমি। কি ভেবেছো 5 বছর শুধু তুমি কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাইনি? আমি তো নিজেও জানতাম না যে আমি অ্যাব্রড চলে যাব। তুমি জানো যাওয়ার আগের দিন আমি কত কেঁদেছি, বারবার তোমার কাছে যেতে চেয়েছি, কিন্তু ভয় যেতে পারিনি। আর যখন তোমাকে জানাতে গেলাম তখন তুমি আমাকে তাড়িয়ে দিলে। অনেক কষ্ট পেয়েছি আমি। আমি তো কখনো তোমার থেকে দূরে যেতে চাইনি, কিন্তু তুমি তুমি সব সময় আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছো। আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছি সুগাদা, কিন্তু তুমি তুমি তো আমাকে কখনো ভালোই বাসোনি। জিমিনের মুখে ভালোবাসার কথা শুনে সুগা জিমিনকে টাইটলি হাত করে। সব বুঝে গেছিস তুই তাই না? অনেক বড় হয়ে গেছিস। কে বললো আমি তোকে ভালোবাসি না? সেই ছোট থেকে আমি তোকে ভালোবেসে এসেছি। সবসময় চেয়েছি তুই আমাকে ভালোবাস, কিন্তু তুই সবসময় দাদা দাদা। আমার সহ্য হতো না তোর মুখ থেকে আমি দাদা ডাকটা শুনতে চাইনি কখনো, তাই তো রেগে যেতাম তোর ওপর। অনেক ভালোবাসি আমি তোকে জিমিন, তুই জানিস। আমি তো জানতামই না তুই অ্যাব্রড চলে যাচ্ছিস। সেদিন তো আমি তোকে কিছু একটা দিতে চেয়েছিলাম, আর সেটা দেওয়ার জন্য যখন আমি তোকে খুঁজে পাচ্ছিলাম না, তখন বাবাকে ফোন করে জানতে পারি তুই অলরেডি অ্যাব্রডের জন্য বেরিয়ে গেছিস। তুই জানিস সেদিন আমি কত কষ্ট পেয়েছি। এই 5 বছরে এমন একটা দিন নেই জিমিন যেদিন তোর কথা আমি মনে করিনি। এমন কোনো রাত নেই যে রাতে আমি তোর ছবি বুকে নিয়ে শুইনি। আর এমন কোনো দিন নেই যেদিন তুমি আমাকে ফোন করনি, তাই তো? সুগা অবাক হয়ে জিমিনের দিকে তাকায়। কি ভেবেছো আমি কিছু জানি না? ওটা তো তুমিই ছিলে,
আননোন নাম্বারে আমাকে কল করতে। তোমার প্রত্যেকটা নিঃশ্বাস যে আমার চেনা সুগাদা। ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করার জন্য মুখে কিছু বলতে হয় না। তাই জন্যই তো সোশ্যাল মিডিয়ায় রোজ একটা করে ছবি আমি পোস্ট করতাম, কারণ আমি জানতাম আমাকে দেখতে তুমি একবার হলেও সোশ্যাল মিডিয়াতে আসবে। ছোট থেকে তোমাকে ভালোবেসে এসেছি, তোমার প্রত্যেকটা পদক্ষেপ আমার জানা। জানো, অ্যাব্রোড যাওয়ার পথে আমি অনেক কান্না করছিলাম। আমি কান্না করে বলেছিলাম তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। মামুনি বলেছিল যাতে তোমাকে ছেড়ে আমার থাকতে না হয়, সেই জন্যই আমাকে অ্যাব্রড পাঠাচ্ছে। 5 বছর পর আমি যখন ফিরে আসব, তখন সম্পূর্ণভাবে আমি তোমাকে পাবো। কি? মা এসব বলেছে? হুম। আজকে তো তোমাকে মামুনি ইচ্ছা করে আমার কাছে পাঠিয়েছে। আর এতক্ষণ আমি মামুনিকে যেগুলো বলেছি সেগুলো তো মামুনি আমাকে শিখিয়ে দিয়েছে, বলে জিমিন একটা হাসি দেয়। কি? আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত? কাউকে ছাড়বো না, কাউকে ক্ষমা করবো না আমি। সর সর আমার চোখের সামনে থেকে। হুম। এখন তো আমি তোমার চোখের সামনে থেকে আর সরতে পারবো না। এখন তো আমি জেনে গেছি আমার সুগাদা আমাকে কতটা ভালোবাসে। আমাকে ছেড়ে সে কখনো থাকতে পারবে না। অনেক কথা বলছিস তো, এখন আর আমাকে তোর ভয় করছে না? ভালোবাসার মানুষকে ভয় কিসের? আমি আগেও তোমাকে কখনো ভয় পাইনি, এখনো আমি তোমাকে ভয় পাই না। যদি কখনো ভয় পেতাম তাহলে কি বারবার তোমার কাছে ছুটে যেতাম? আমি তো জানতাম তুমি আমাকে বকলেও মনে মনে তুমি আমাকে অনেক ভালোবাসো, সেটা তুমি প্রকাশ করতে পারো না। তুমি কি ভেবেছো তুমি লুকিয়ে লুকিয়ে আমার ঘরে আসতে আমি জানতাম না? আমি সব জানতাম। তুমি চুপি চুপি ফ্রিজে চকলেট রেখে দিতে, আমি কি দেখিনি? আমি সব দেখেছি। এতদিন আমি জানতাম তুই পড়াশোনায় ভালো, নাচ গানেও ভালো, কিন্তু নাটকেও যে এত ভালো জানতাম না। বলে আমার সুগাদা রাগ করে না। তুই আবার আমাকে দাদা বলেছিস, তো কি বলবো? বেবি। থাক, ওসব বলতে হবে না, চল বাড়ি চল। বলে জিমিকে কোল থেকে নামিয়ে সুগা গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর তারা বাড়িতে চলে আসে। সুগা কাউকে কিছু বলে না, চুপচাপ নিজের ঘরে চলে যায়। আজ মনে মনে সে অনেক খুশি, কিন্তু কারোর সামনে সে প্রকাশ করতে পারছে না। জিমিন সব কথা জিনকে বলে। জিনও আজ অনেক খুশি, তার ছেলে অবশেষে তার মনের কথা বলতে পেরেছে। জিমিন, কালকে কি ডেট মনে আছে তো? একদম মামনি, সেই জন্যই তো আজকে ফিরে এসেছি। কালকে এমন একটা সারপ্রাইজ দেব যে তোমার ছেলে কল্পনাও করতে পারবে না, সারা জীবন মনে রাখবে। সে তুই যা করার কর, এখন থেকে আমার ছেলের দায়িত্ব আমি তোকে দিলাম। ওই রাগী বদমেজাজি ছেলে আমি আর পারছি না সামলাতে, এবার যা করার তুই কর। রাত 12টা বাজে। সুগা ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। হঠাৎ করে তার দরজায় নক করে। এত রাতে আবার কে এলো? কারোর কিছু হলো না তো? সুগা তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খোলে। দরজা খুলতেই সুগা অবাক হয়ে যায়। সামনে তার প্রেয়সী সুন্দর করে সেজে একটা লাল রঙের শাড়ি পরে খোলা চুলে তার সামনে দাঁড়িয়ে আছে। জিমিন, তুই এখন এখানে? আর এত সেজে? জিমিন সুগাকে ধাক্কা দিয়ে বলে, এত প্রশ্ন কেন করো? সরো, ভেতরে আসতে দাও। তুই এত রাতে আমার ঘরে কি করছিস? কেন, তোমার ঘরে আমি আসতে পারি না? আর এই ঘরটা তো কিছুদিন বাদে আমারও হয়ে যাবে, তাই না? যখন হবে তখন। এখন তুই যা এখান থেকে। তোর লজ্জা করছে না এভাবে আমার সামনে আসতে? চাপ বাবা, কিভাবে এসেছি? আচ্ছা, বাই এনি চান্স আমার বেবিটা কি ক্রাশ খেয়েছে? তোর ওপর ক্রাশ খাওয়ার জন্য তোকে এভাবে সেজে আসতে হবে না। ক্রাশ তো আমি অনেক বছর আগেই খেয়েছি। দেখেছো, তখন থেকে কি সব বলছো? কেমন লাগছে একবারও বললে না। তুই এমনি অনেক সুন্দর। তার মানে কি বলতে চাইছো, আমাকে ভালো লাগছে না? সেটা কখন বললাম? ভালো লাগছেও তো বলছো না। অনেক সুন্দর লাগছে, এবার যা। জিমিন এসে সুগাকে পেছন থেকে টাইটলি হাক করে। হুম, যাবো বলে তো আসেনি শোনা। কি করছিস কি জিমিন, ছাড়। ছাড়বো, কিন্তু তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। কি দেওয়ার আছে? দে আর বিদায় হ। জিমিন সুগার কানে কানে গিয়ে বলে, আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ সো মাচ। বলে সুগার কানে একটা কিস করে। সুগার সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। সুগা জিমিনের হাত ধরে টেনে নিজের সামনে এনে দাঁড় করায়। কি করছিস কি জিমিন? মজা করিস না, এটা কিন্তু মজা করার সময় নয়। জানি তো, এটা মজা করার সময় নয়, অন্য কিছু করার সময়। মানে? জিমিন আবার পেছনে গিয়ে সুগার চোখ দুটো দুহাত দিয়ে ঢেকে দেয়। আরে কি করছিস? চলো আমার সাথে। বলে পিছন থেকে ঠেলতে ঠেলতে সুগাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আরে পড়ে যাব তো। আমি থাকতে তোমাকে পড়তে দিই কিভাবে? তাই বেশি কথা না বলে যেভাবে নিয়ে যাচ্ছিস চলো।
জিমিন এই মুহূর্তে সুগার শরীরের সাথে একেবারে লেপ্টে আছে। সুগার মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে, যেটা এই মুহূর্তে সুগা প্রকাশ করতে চায় না। সে সময় এখনো হয়নি, এখনো তারা বিয়ে করেনি। কোনো উল্টোপাল্টা স্টেপ সে কিছুতেই নিতে পারে না। কিন্তু আর কিছুক্ষণ যদি জিমিন এভাবে থাকে, তাহলে সে হয়তো হারিয়ে যাবে। এই একটা কারণেই তো সবসময় জিমিনের থেকে সে দূরে দূরে থাকতো। সুগা একটা শুকনো ঢোক গিলল। জিমিন, ছাড়। চলে এসেছি, দাঁড়াও, বলে জিমিন আস্তে করে তার চোখ থেকে হাতটা সরায়। সামনে দেখে সুগা অবাক হয়ে যায়। সামনেটা সুন্দর করে সাজানো, ছোট ছোট ক্যান্ডেল, লাল বেলুন, আর মাঝখানে একটা সুন্দর কেক। এসব কি জিমিন? হ্যাপি বার্থডে বাবু। কেন করেছিস এসব? তুই জানিস না আমি আমার বার্থডে সেলিব্রেশন করি না? জানি তো। তার কারণটাও যে আমিই ছিলাম সেটাও জানি। আর তাই তো আজ আমি আবার তোমার সব কিছু ফিরিয়ে দিতে চাই। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ, ভাগ্যক্রমে সেই দিনটা তোমার বার্থডে ছিল। আমরা তোমার বার্থডেতেই আসছিলাম, কিন্তু এতে তো তোমার কোনো দোষ ছিল না। তাই নিজেকে এভাবে দোষারোপ কেন করো? এর আগেও আমি অনেকবার চেয়েছি তোমার বার্থডে সেলিব্রেট করতে, কিন্তু ভয় পেয়েছি। কিন্তু আজ যখন আমাদের মধ্যে সবটা ঠিক হয়ে গেছে, তো আমি এই দিনটাকেও স্পেশাল করতে চাই। তোমার মধ্যে প্লিজ কোনো গিল্টি রেখো না। আজ থেকে সবকিছু নতুন করে শুরু করতে চাই। হ্যাপি বার্থডে বাবু। চলো কেকটা কাটবো, বলে জিমিন সুগার হাত ধরে নিয়ে যায় কেকের কাছে। তারপর সুগার হাত ধরে কেকটা কাটিয়ে সুগাকে খাইয়ে দেয়। সুগাও কাপা কাপা হাতে এক টুকরো কেক নিয়ে জিমিনের মুখে দেয়। কেকটা খাওয়াতে গিয়ে জিমিনের ঠোঁটে কিছুটা কেক লেগে যায়। সুগা নেশাত দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকে। জিমিন, হুম এই মুহূর্তে আমি যদি কিছু ভুল করি, প্লিজ ক্ষমা করে দিস। ভুল? কি ভুল? জিমিনের কথাটা শেষ না হতেই সুগা নিজের ঠোঁট দুটো জিমিনের ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। জিমিনের ঠোঁটে লাগা কেকটা নিজের ঠোঁট দিয়ে পরিষ্কার করতে থাকে। জিমিনের শরীরেও এক অদ্ভুত শ্রীহরণ খেলে যায়। সুগাকে টাইটলি হাক করে সেও সুগার সাথে রেসপন্স করতে থাকে। কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে হাঁপাতে থাকে। সুগা জিমিনের কপালে কপাল ঠেকিয়ে বলে, থ্যাঙ্কস ফর ইয়োর গিফট। এই গিফটটা আমার জীবনের সবচেয়ে সেরা গিফট। এই বার্থডেটা আমি আমার জীবনের সারা জীবন মনে রাখবো। এই বার্থডেটা আমি সারা জীবন মনে রাখবো জিমিন। এখন আমিও তোকে কিছু দিতে চাই। কি? একটু ওয়েট কর, বলে সুগা তাড়াতাড়ি ঘরে যায়। ঘর থেকে কিছু একটা নিয়ে ফিরে আসে। তারপরে জিমিনের সামনে বসে জিমিনের পায়ের থেকে শাড়িটা একটু উপরে তুলে হাতে পায়ের মল বার করে হাতে থাকা পায়ের মলটা নিয়ে জিমিনের পায়ে পরিয়ে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে জিমিনের কপালে একটা চুমু দিয়ে বলে, এই গিফটটা আমি সেই দিন কিনে এনেছিলাম তোর জন্মদিনে দেবো বলে, কিন্তু আজ আমার জন্মদিনে তুই এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছিস, তাই এটা তোর রিটার্ন গিফট। লাভ ইউ সো মাচ, বলে একে অপরকে আবার জড়িয়ে ধরে। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।